হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। তোমরা জানো যে আমাদের চ্যানেলে বাংলা এবং ভূগোলের বিভিন্ন বিষয়ের আলোচনার ভিডিও দেওয়া হয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 11-এর যে নতুন সিলেবাস হয়েছে সেখান থেকে বাংলার একটি কবিতা, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইরকম আরও ভিডিও আমাদের এই চ্যানেলে পরপর আসতে থাকবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখো, যাতে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের কবিতা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবিতার বিশ্লেষণে যাওয়ার আগে আমরা প্রথমে কবি সম্পর্কে খুব অল্প কথাই জেনে নেব। বাংলা সাহিত্যের জগতে একজন বিশিষ্ট কবি হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তার জন্ম হয়েছিল 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশের যশোরে সাগরদাড়ি গ্রামে এবং 1873 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট জাতীয় রচনার প্রবর্তন করেছিলেন। বাংলায় তার সাহিত্যকার হিসেবে প্রথম প্রবেশ ঘটেছিল নাট্যকার হিসেবে। তার বিখ্যাত কয়েকটি নাটক হলো শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি। তার দুটি বিখ্যাত প্রহসন রয়েছে, যেমন বুড়ো শালিকের ঘাড়ের রোঁ এবং একেই কি বলে সভ্যতা। তবে এই নাটক রচনা ছাড়াও তার সবচেয়ে যে সাহিত্য কীর্তির জন্য তিনি বিখ্যাত সেটাই হলো কাব্য রচনা। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হল মেঘনাদ বধ কাব্য। এটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তার কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হল ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি। আমাদের যে পাঠ্য কবিতাটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটি এই চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত। চতুর্দশপদী কবিতাবলীতে মূলত 102টি সনেট রয়েছে। আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটিও একটি সনেট জাতীয় রচনা। এটি কাব্যের 86 নম্বর কবিতা। তাহলে এবার জেনে নেব যে সনেট কি। সনেট হচ্ছে একটি 14 লাইন বিশিষ্ট এক ধরনের কবিতা। এই 14 লাইন বা 14টি পংক্তির প্রতিটি পংক্তিতেই থাকে 14 মাত্রা করে। এটি প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। এতে দুটি স্তবক থাকে। প্রথম স্তবকে থাকে 8টি লাইন এবং পরবর্তী দ্বিতীয় স্তবকে থাকে 6টি লাইন। প্রথম 8টি স্তবককে বলা হয় অষ্টক এবং দ্বিতীয় যে 6টি লাইনের স্তবক তাকে বলা হয় শতক। এছাড়াও আরও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই হলো কবি সম্পর্কে আমরা কিছু জানলাম এবং কবিতাটির যে উৎস সেই উৎস সম্পর্কে জানলাম। কবিতার উৎস হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। সেই কাব্যের এই কবিতাটি হচ্ছে 86 নম্বর কবিতা। এইবার আমরা যাব এই কবিতার পুঙ্খানুপুঙ্খ বর্ণনায়। লাইন ধরে ধরে এই কবিতাটিকে এবার ব্যাখ্যা করা হবে। এই যে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে বিদ্যাসাগর সম্পর্কে কিছু লেখা হয়েছে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষ তথা বাংলা সমাজে বাঙালিদের জীবনে বিদ্যাসাগরের গুরুত্ব কতখানি ছিল। তিনি যে অপার মহিমার পরিচয় দিয়েছেন তার সারা জীবনের কর্মাবলী দিয়ে, সেটা মাইকেল মধুসূদন দত্ত আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তবে বাঙালির জীবনে যেমন বিদ্যাসাগরের অসামান্য গুরুত্ব ছিল, ঠিক সেরকমই কবির সঙ্গেও তার ব্যক্তিগত সম্পর্ক ছিল খুবই ভালো। কবির জীবনেও বিদ্যাসাগরের অবদান অসামান্য। তাই বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা এবং সম্মানে কবি তাকে স্তুতিমূলকভাবে এই কবিতাটি রচনা করেছেন। দেখো, প্রথমেই বলছেন যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কবি বিদ্যার সাগর বলে উল্লেখ করছেন এবং তিনি যে সমগ্র ভারতবর্ষে বিখ্যাত সেই কথা বলছেন। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। বিদ্যাসাগর শুধু কিন্তু বিদ্যাসাগর নামেই পরিচিত ছিলেন না, তার আরও অনেক উপাধি ছিল, যেমন করুণার সাগর, দয়ার সাগর প্রভৃতি। কবি এখানে সে কথাই বলছেন যে করুণার সাগর তুমি সেই জানে মনে,
দিন যে দিনের বন্ধু। অর্থাৎ বিদ্যাসাগর যে করুণার সাগরও ছিলেন সে কথা কে জানে। যে দিন, এই দিন মানে হচ্ছে দয় দীর্ঘই দন্তানো দিন কথার অর্থ হচ্ছে দরিদ্র বা গরিব, আর দিনের বন্ধু বলতে বিদ্যাসাগরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে দরিদ্র বা যে গরিব মানুষ সেই বিদ্যাসাগরের মহিমার কথা উপলব্ধি করতে পেরেছে। তারপরে বলছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। এই সমগ্র পৃথিবীতে হেমাদ্রি মানে হচ্ছে হিমালয় পর্বতকে বলা হচ্ছে, আর হেম কান্তি মানে হচ্ছে, হেম মানে হলো সোনা আর কান্তি মানে হলো দেহ। অম্লান কিরণে মানে যখন হিমালয় পর্বতের ওপর সূর্যের প্রথম আলোটা এসে পড়ে তখন দেখে মনে হয় যেন সেখানে গলিত সোনা পড়ে রয়েছে। সেই যে একটা অপূর্ব শোভা, অপূর্ব একটা প্রভা বিচ্ছুরিত হয় সেখান থেকে, সেটাকেই তখন সেই হিমালয় পর্বতকে, সেই প্রথম সূর্যের আলোয় আলোকিত হিমালয়কে কবি এখানে হেম কান্তি বলে উল্লেখ করছেন। এবং সেই কান্তি বা সেই যে জ্যোতিটা কখনো ম্লান হয় না, সব সময় সেটা অম্লান থাকে, উজ্জ্বল থাকে। তাই বিদ্যাসাগরের যে অবদান সেটাও কখনো ম্লান হয়ে যায়নি, বাঙালির মনে সদা জাগ্রত। তারপরে বলছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। বলছে সেই যে হিমালয় পর্বত তার প্রচুর অবদান রয়েছে মানব সমাজ তথা পৃথিবীতে, কারণ হিমালয় পর্বতের গায়ে জন্মায় প্রচুর বৃক্ষ, সেখানে সেই বৃক্ষ বা সেই বনভূমিতে জন্মগ্রহণ করে প্রচুর প্রাণী। এছাড়াও মানুষ হিমালয়ের পাদদেশে বিভিন্নভাবে জীবনযাপন করে, বসতি স্থাপন করে। তাই হিমালয়ের অবদান অসামান্য। ঠিক সেই রকমই বিদ্যাসাগরের অবদানও অসামান্য, অপরিহার্য। তাই কবি বলছেন যে গিরিশ, এই গয়ের হস্যি রয় দীর্ঘই তালব্যসা, এই গিরিশ কথার অর্থ হচ্ছে গিরির ঈশ, মানে হচ্ছে পাহাড়ের প্রভু বা পাহাড়দের মধ্যে যে শ্রেষ্ঠ, অর্থাৎ হিমালয়। তাই বলছে হিমালয়ের যে আশ্রয় গ্রহণ করেছে, হিমালয়ের যে আশ্রয়ের, হিমালয়ের চরণে যে আশ্রয় পেয়েছে সেই জানে হিমালয়ের মহিমা। ঠিক সেরকমইভাবে বিদ্যাসাগরের কাছে উপকার যে পেয়েছে সেই জানে বিদ্যাসাগরের মহিমা কতখানি। কি বা তার সে সুখ সদনে, কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগাই অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি। এখানে বলছে যে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। কিঙ্করী কথার অর্থ হচ্ছে দাসী, বিমলা মানে হচ্ছে পরিচ্ছন্ন, আর বাড়ি মানে হচ্ছে জল। এখানে নদীকে হিমালয়ের দাসী রূপে কল্পনা করেছেন কবি, কারণ হিমালয়ের যে বরফ গলে যায় সেই বরফ গলা জল নদী রূপে বয়ে আসে। এবং আমরা জানি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে এই হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট অনেক নদ নদীর দান, তার জন্য ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়। এবং এই নদীর জল থেকেই ভারতবর্ষ সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে। এবং এই জলের জন্য নদী কার কাছে ঋণী? না হিমালয়ের কাছে। হিমালয়ের বরফ থেকে সে পুষ্ট হয়ে জল দান করছে। তার জন্য এই নদীকে কি বলা হচ্ছে, যে নদী অবশ্যই নদী পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং সেই পরিষ্কার পরিচ্ছন্ন নদী হচ্ছে হিমালয়ের দাসী। কিঙ্করী কথার অর্থ হচ্ছে দাসী। তারপরে বলা হচ্ছে যে যোগাই অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি। এই নদীর মতোই যে সমস্ত গাছ আছে তারাও হিমালয়ের দাস রূপেই কিন্তু মানুষকে দীর্ঘদিন ধরে ফল ফুল দান করে চলেছে। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। পরিমল কথার অর্থ হচ্ছে সুধা বা মধু, আর ফুল কি করে? সুগন্ধে মধু দিয়ে 10 দিশ, দিশ কথার অর্থ হলো দিক, 10 দিক ভরিয়ে তোলে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অর্থাৎ দিবসে এই গাছ, বনেশ্বরী মানে হচ্ছে বৃহৎ বৃহৎ যে গাছ, সেই গাছকে বনেশ্বরী বলা হচ্ছে। এই বৃহৎ গাছগুলো কি করে না মানুষকে শীতল ছায়া দান করে, আর মানুষের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য কে সাহায্য করে না সুশান্ত নিদ্রা,
গভীর ঘুম মানুষকে ক্লান্তি দূর করে একটা তরতাজা জীবন দান করে, অবসন্নতা থেকে নিষ্কৃতি দেয়। এই যে কবি কী করছেন, একদম প্রথম থেকে দেখো প্রত্যেকটা বিষয়ে, যেমন বিদ্যাসাগরের সঙ্গে তিনি হিমালয় পর্বত, নদী, গাছ, বন, নিদ্রা এই সমস্ত কিছুর তুলনা নিয়ে এসে এরা সকলেই কিন্তু আমাদের জীবনকে সাহায্য করে নতুনভাবে গড়ে তোলার, আমাদের জীবনকে সমৃদ্ধ হওয়ার জন্য। ঠিক সেরকমভাবেই বিদ্যাসাগর বাঙালি সমাজকে সমৃদ্ধ হতে সাহায্য করেছিলেন। তার যে এক একটা কাজ, তার গুরুত্বপূর্ণ কাজ বাঙালির সমাজে আজও সমানভাবে সমাদৃত হয়। তার বিধবা বিবাহ প্রবর্তন থেকে শুরু করে বাল্যবিবাহ রদ, বহুবিবাহ রদ, ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক নির্মাণ এবং প্রচুর সমগ্র যত জেলা রয়েছে সমগ্র বাংলা জুড়ে জেলায় জেলায় বিদ্যালয় স্থাপন করা, বালিকা বিদ্যালয় স্থাপন করা, যে কোনো কাজের ক্ষেত্রেই বিদ্যাসাগর যে একাই একদম নেতৃত্ব দিয়ে যে এত কাজ করে গিয়েছেন সাধারণ মানুষের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য, সেগুলো এক কথায় অনবদ্য। এবং আমরা কখনোই বিদ্যাসাগরের এই অবদানকে ভুলতে পারি না, ভুলে যাওয়ার মতো নয়। তাই কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি সম্মান এবং শ্রদ্ধায় এই স্তুতিমূলক কবিতাটি লিখেছেন। এইভাবেই এই সমগ্র কবিতায় হিমালয় তথা বিদ্যাসাগরের সঙ্গে হিমালয়, গাছ, ফুল, নদী সমস্ত কিছুর তুলনা করা হয়েছে। এই ছিল আজকের এই কবিতাটির আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ কি বলতে চেয়েছেন কবি, তার সারমর্ম কি, বিষয়বস্তু কি। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। আর পরবর্তী ভিডিওতে এগুলো থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ সম্পর্কে বলে দেওয়া হবে। তোমাদের যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন হবে এবার, তাই আমরা এরপর এমসিকিউ নিয়ে আসবো। সুতরাং তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো। আর কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।